হ্যাঁ, তাহলে আবার যদি রিপিট করি তাহলে হচ্ছে যে প্রাচ্য, সেখান থেকে এসছে কি মাগধী প্রাকৃত এবং সিংহলী। মাগধী প্রাকৃত থেকে আমরা দেখেছি যে দীর্ঘদিন সেই ভাষা থাকার ফলে, এর আগেও বললাম যে মাগধী অপভ্রংশ এবং অবহট্ট এটা তৈরি হয়। পরবর্তী ক্ষেত্রে মাগধী প্রাকৃত থেকে পশ্চিমা এবং পূর্বী লক্ষ্য করা গেছে। এই পশ্চিমা থেকে যে ভাষার কথা বলেছি একটা হচ্ছে মৈথিলি, নেক্সট যদি বলি সেটা হচ্ছে মগহি মগহি এবং থার্ড হচ্ছে ভোজপুরি। ভোজপুরি, অনেকে ভোজপুরিকে ভোজপুরিয়াও হিসেবে লেখে। পূর্বী থেকে দুটো পার্ট আমরা দেখতে পাই। সেই দুটো পার্টের মধ্যে একটা হচ্ছে কি, একটা হচ্ছে বঙ্গ অসমিয়া, বঙ্গ অসমিয়া। নেক্সট পার্টের ক্ষেত্রে ওড়িয়া, ওড়িয়া। এই বঙ্গ অসমিয়া থেকে দুটো ভাগ লক্ষ্য করা যায়। সেই দুটো ভাগের মধ্যে হচ্ছে কি, একটা হচ্ছে বাংলা, বাংলা এবং নেক্সট হচ্ছে অসমিয়া, নেক্সট হচ্ছে অসমিয়া। তাহলে এই যে বাংলা ভাষাটি যেভাবে এসেছে, আমি যদি পুরো বিষয়টা আবার বলি, আমি বলেছি যে দক্ষিণ রাশিয়ার উরালের পাদদেশে বেশ কিছু মানুষ থাকতেন এবং তারা যে ভাষায় কথা বলতেন সেটি হচ্ছে ইন্দো ইউরোপীয়। এবং এই ইন্দো ইউরোপীয় আনুমানিকভাবে বলা যায় যে খ্রিস্টপূর্ব 2500। তো সেখানে যে ককেশাস পাহাড় ছিল, কারণ তারা পাদদেশে থাকতেন, সেই পাহাড় ডিঙিয়ে বহু মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। সেক্ষেত্রে আমরা বলেছি যেটা, সেটা হচ্ছে ইন্দো ইরানীয়, ব্লাতোস্লাভিক, আলবানীয়, আর্মেনীয় এক্সেট্রা এক্সেট্রা। তো ইরানের পথ ধরে যে মানুষগুলো এসেছিলেন তারা হচ্ছে ইন্দো ইরানীয়। সেখানে মূলত দুটো পার্ট আমরা দেখতে পেয়েছি, একটা হচ্ছে ইরানীয়, আরেকটা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য। এই ইরানীয়র ক্ষেত্রে দেখা গেছে যে ইরানীয় এবং পারস্যর দুটো পার্ট রয়েছে। জেন্দাবেস্তা, জেন্দাবেস্তা হচ্ছে ইরানিদের ধর্মগ্রন্থ বা পার্সিক ভাষার ধর্মগ্রন্থ হিসাবে তাকে বলা হয়। তো ইরান, ইন্দো ইরানীয় থেকে যে উপভাষাটি অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য তৈরি হয়েছিল, অর্থাৎ ভারতবর্ষে যখন তারা প্রবেশ করলেন তখন হলো প্রাচীন ভারতীয় আর্য। এটার জন্মকালের ক্ষেত্রে বলা হচ্ছে খ্রিস্টপূর্ব 1500। অর্থাৎ আগে দেখো খ্রিস্টপূর্ব 2500 ইন্দো ইউরোপীয় কথা বলছি, আর প্রাচীন ভারতীয় আর্য হচ্ছে খ্রিস্টপূর্ব 1500। অর্থাৎ 3500 বংশ, মানে 3500 টাইম পিরিয়ড আমরা দেখতে পাচ্ছি সংস্কৃতের গল্প। তারপরে এই প্রাচীন ভারতীয় আর্যর ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো কি, যে দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে বৈদিক বা ছান্দস, অর্থাৎ বৈদিক বা ছান্দস ভাষায় যে ঋগ্বেদ সংহিতা রচিত হয়েছিল। আর দ্বিতীয় পার্ট যদি হয় সেটা হচ্ছে সংস্কৃত। সংস্কৃত মানে যে ভাষার সংস্কার সাধন করা হয়েছে। তো ভাষা সংস্কার সাধন কিভাবে করা হয়? ব্যাকরণের সাহায্যে। সপ্তম থেকে অষ্টম এইভাবে অনুমান করা হয়। এই শতাব্দীতে সপ্তম থেকে অষ্টমে বৈয়াকরণবিদ পাণিনি ওই সংস্কৃত ভাষার ব্যাকরণ রচনা করে। সংস্কৃত থেকে আমরা যদি তিনটা পার্ট দেখতে পাই, সেখানে দেখতে পাবো পালি, প্রাকৃত এবং কথ্য সংস্কৃত। পালি হচ্ছে কি, যে ভাষায় বুদ্ধদেব ধর্মপ্রচার করতেন এবং শিষ্যদেরকেও বলতেন পালি ভাষায় ধর্মপ্রচার করার কথা। তোমরা জানো যে সম্রাট অশোক বা অশোকের শিলালিপি বা শিলাস্তম্ভে আমরা দেখেছি তিনি বুদ্ধ ভক্ত ছিলেন। সেখানে পালি স্ক্রিপ্ট আমরা দেখতে পাই। এই গেল পালি। নেক্সট আমরা যদি আসি তাহলে হচ্ছে প্রাকৃত। প্রাকৃত হচ্ছে প্রকৃত জনের ভাষা, আই মিন জনসাধারণের ভাষা। এ ভাষায় সাহিত্য গ্রন্থ রচনা হয়েছে। এবং থার্ড হচ্ছে কথ্য সংস্কৃত। সংস্কৃত ভাষায় যেমন বিভিন্ন, আমরা জানি যে কালিদাসের নাম বিখ্যাত, যিনি কবি কালিদাস, নাট্যকার কালিদাস, তার নাম জানি সংস্কৃত ভাষায়। ঠিক একইভাবে
মানুষ যারা ছিলেন তারা যে কথা বলার যে ভাষা ব্যবহার করতেন সেই ভাষা হচ্ছে কথ্য সংস্কৃত, অর্থাৎ জীবন নির্বাহের জন্য তাদের মৌখিক ভাষা হিসাবে কথ্য সংস্কৃত আমরা দেখতে পেয়েছি। তো প্রাকৃত থেকে আমরা দেখেছি বিভিন্ন স্থান ভেদে, এটা হাইলি ইম্পর্টেন্ট, যে বিভিন্ন স্থান ভেদে কতগুলি ভাষা তৈরি হয়েছে। যেমন সুরাটে আমরা দেখেছি ষোড়শ্রেণী প্রাকৃত, মহারাষ্ট্রে আমরা দেখেছি মহারাষ্ট্রে প্রাকৃত, মগধে আমরা দেখেছি মাগধী প্রাকৃত, এছাড়া অর্ধ মাগধী বা জৈন মাগধী প্রাকৃত দেখতে পেয়েছি এবং পৈশাচী প্রাকৃত। আমি আগেই বললাম যে পৈশাচী প্রাকৃতকে আমরা স্টার চিহ্ন দিয়ে আইডেন্টিফাই করি বা ভাষা বিজ্ঞানে করে, যেমন ইন্দো ইউরোপীয় ক্ষেত্রে করা হয়েছিল, কারণ এটি অনুমান সিদ্ধ ভাষা। অনুমান সিদ্ধ ভাষাকে স্টার চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়। যদিও গুণনাঢ্য বলে একজন সাহিত্যিক আছে, তিনি বড্ড কথা রচনা করেছিলেন বলে উল্লেখ পাওয়া যায়, কিন্তু বইটি কোনোদিন পাওয়া যায়নি। প্রতিটি ভাষা দীর্ঘদিন থাকার ফলে তার মধ্যে একটা মিশ্র প্রক্রিয়া লক্ষ্য করতে পারি এবং সেটাকে অপভ্রংশের পার্ট বলা হয়। তাই আমরা দেখতে পাই যে ষোড়শ্রেণী প্রাকৃত থেকে ষোড়শ্রেণী অপভ্রংশ তৈরি হয়েছে, মহারাষ্ট্রী প্রাকৃত থেকে মহারাষ্ট্রীয় অপভ্রংশ তৈরি হয়েছে, মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ তৈরি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এরপরে আমরা দেখতে পেয়েছি যে এই যে অপভ্রংশের পার্ট, সেই ষোড়শ্রেণী প্রাকৃত থেকে ষোড়শ্রেণী অপভ্রংশ এবং অবতট আরও খানিকটা সময়ে আরও খানিকটা মিশেল চেহারা ভাষার মধ্যে আমরা দেখতে পেয়েছি। মহারাষ্ট্রী প্রাকৃতের থেকে মহারাষ্ট্রী অপভ্রংশ অবতট এটা আমরা দেখতে পেয়েছি, মাগধীর ক্ষেত্রেও তাই। এই ষোড়শ্রেণী প্রাকৃতে আমরা দেখেছি যে সাহিত্যের ক্ষেত্রে অভিজাত শ্রেণীর মুখের ভাষা হিসাবে সেটা ব্যবহার করা হতো। যেমন আমরা দেখেছি যে মহারাষ্ট্রী প্রাকৃতের মধ্যে আমরা দেখতে পেয়েছি গানের ভাষা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ঠিক মগহীতে দেখতে পেয়েছি যে ভিলেন বা খল চরিত্রের মুখের ভাষা হিসাবে মগহী ব্যবহার করা হতো। এই চেহারাটা আমি এতক্ষণ ধরে তোমাদের সাথে আলোচনা করছিলাম। এই যে প্রাকৃত বা এটা আমি একটু পরে আসি তাহলে সুবিধা হবে। তার পরবর্তী ক্ষেত্রে এই যে মাগধী অপভ্রংশ, এই পার্টটার ক্ষেত্রে আমরা তো জানি, আমি পুরোটা বোর্ডে আনিনি, প্রাচ্য, উদিচ্য, দাক্ষিণাত্য এই পার্টগুলো ইচ্ছা করে আনিনি, কারণ তোমাদের বলা হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি। তাই আমি শুধুমাত্র প্রাচ্যের পার্টটাকে ধরে নিয়ে এসেছি। প্রাচ্য থেকে আমরা দেখতে পাচ্ছি ওই যা বলেছি মাগধী প্রাকৃত তৈরি হয়েছে এবং সিংহলীয়। মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ অবঘটন, সেই মাগধী অপভ্রংশ অবঘটন থেকে পশ্চিমা একটা পার্ট চলে গেল, সেই পশ্চিমা থেকে মৈথিলি, মগহী, ভোজপুরি। মৈথিলি তোমরা জানো যে বিদ্যাপতিকে মৈথিলি কবি বলা হয় এবং অত্যন্ত বিখ্যাত। এই পূর্বীর ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি বঙ্গ অসমিয়া এবং ওড়িয়া, নাম শুনেই বুঝতে পারছো। বঙ্গ অসমিয়ার দুটো ভাগ, বাংলা এবং হচ্ছে অসমিয়া। এইভাবে বাংলা ভাষার উৎপত্তিটা হলো। যদি এই পার্টটা এইভাবে দাঁড়ায় তাহলে দেখতে পাবো যে কি, সেটা হচ্ছে এইরকম। দেখো, আমি প্রথমে দেখিয়েছিলাম ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয় এই পার্টটা। এই চার্টের ক্ষেত্রে ইন্দো ইরানীয় থেকে যদি আমি ভাগ করি তাহলে এইভাবে আনা যেতে পারে। সেটা হচ্ছে যে ইন্দো ইরানীয় থেকে প্রাচীন ভারতীয় আর্য, প্রাচীন ভারতীয় আর্য, যেটার জন্মকাল বলে দিয়েছিলাম যে খ্রিস্টপূর্ব ১৫০০। এই যে প্রাচীন ভারতীয় আর্য, বেশ এখানে লেখাই আছে, যখন রিপিট করব না। প্রাচীন ভারতীয় আর্য, যেটা টাইম পিরিয়ডের এই ২৫,৫০০ থেকে এই যে ১৫০০, এটা হচ্ছে আমরা বলছি যে ৩.৫ বছর, সরি ৩৫০০, হ্যাঁ ৩.৫ বছরে একটা বিবর্তন হয়েছে। প্রাচীন ভারতীয় আর্যর থেকে আমরা যখন দেখতে পাচ্ছি যে প্রাকৃত অপভ্রংশের পার্টে আসছে, তখন সেটাকে আমরা বলবো মধ্য ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য, অর্থাৎ মধ্য, মিডল, MIA, মিডল ইন্ডো এরিয়ান ল্যাঙ্গুয়েজ, মধ্য ভারতীয় আর্য। তাহলে খেয়াল করে দেখো যে এই যে
খ্রিস্টপূর্বাব্দ 1500 থেকে আমরা যখন মধ্য ভারতীয়তে আসছি, তখন দেখতে পাচ্ছি যে এই 1,500 বছরের ভাষা বিবর্তনকে আমরা মধ্য ভারতীয় আর্য হিসাবে আইডেন্টিফাই করি। তারপরে মধ্য ভারতীয় আর্যের পার্টের ক্ষেত্রে প্রাকৃত অপভ্রংশ থেকে, অর্থাৎ মাগধী প্রাকৃত অপভ্রংশ, সৌরসেনী প্রাকৃত অপভ্রংশ থেকে, মহারাষ্ট্রের প্রাকৃত অপভ্রংশ থেকে আমরা যখন অন্য পার্টের মধ্যে দিয়ে আসছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে ভাষা তৈরি হলো, অর্থাৎ কি ভাষা? বাংলা, উড়িয়া, ভোজপুরি, মৈথিলি, মগহী, অসমিয়া, এই যে ভাষাগুলো তৈরি হলো, সেটাকে আমরা বলছি নব্য ভারতীয় আর্য। এটা হচ্ছে NIA, নিউ ইন্ডো এরিয়ান ল্যাঙ্গুয়েজ। এই পার্টটা দাঁড়ালো, এই 3টে পার্ট, অর্থাৎ ইন্দো ইউরোপীয় থেকে আমরা প্রাচীন ভারতীয় আর্য কীভাবে এলো সেটা ব্যাখ্যা করলাম, এবং প্রাচীন ভারতীয় আর্য থেকে কোন কোন স্তরের মধ্য দিয়ে মধ্য ভারতীয় আর্য এসেছে, MIA, সেটা বর্ণনা করলাম মধ্য ভারতীয় আর্যের ক্ষেত্রে। এবং থার্ড আমরা দেখলাম যে নব্য ভারতীয় আর্য অর্থাৎ NIA থেকে বাংলা ভাষা কিভাবে তৈরি হলো, যেটাকে নব্য ভারতীয় আর্য হিসাবে আইডেন্টিফাই করা হচ্ছে, সেটা আমরা আলোচনা করলাম। তো বাংলা ভাষা যখন আমরা পেলাম, এই বাংলার ক্ষেত্রে 3টে পার্ট আমরা দেখতে পাই। একটা হচ্ছে, দেখো, প্রাচীন বাংলা, বা এভাবে বলা যায় আদি যুগ। ওকে, এই আদি যুগ। দ্বিতীয়টাকে যদি বলি আমরা, তাহলে বলবো মধ্যযুগ, বাংলারই ভাগ করছি, মধ্যযুগ। তৃতীয়টাকে যদি আমরা বলি, তাহলে আমরা বলবো যে আধুনিক যুগ। এই মধ্যযুগের আবার 2টো পার্ট রয়েছে, সেটা হচ্ছে আদি মধ্য এবং দ্বিতীয়টা হচ্ছে অন্তমধ্যে টাইম পিরিয়ড হচ্ছে ভারতচন্দ্রের মৃত্যু পর্যন্ত 1760-এর কথা রয়েছে। তাহলে এই যে প্রাচীন আদি বাংলা যে নিদর্শন, অর্থাৎ শুধুমাত্র চর্যাপদের কথা বলা যায় সাহিত্যিক দিক থেকে উল্লেখযোগ্য, যা তোমরা পড়েছ প্রাচীন ভারতীয়। মধ্যযুগের ক্ষেত্রে তোমরা অনেক জিনিস রয়েছে, বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী, আরাকান রসসভা, এগুলো সব মধ্যযুগে, মঙ্গল কাব্য, এগুলো সব মধ্যযুগের পার্টের মধ্যে পড়ছে, আমরা দেখতে পেয়েছি। তো আদি মধ্যের মধ্যে যে পার্টের মধ্যে পড়ছে সেটা শ্রীকৃষ্ণ কীর্তন, আর বাকি যে কথাগুলো বললাম বৈষ্ণব পদাবলী, মঙ্গল হ্যান, সেগুলো হচ্ছে অন্তমধ্যের মধ্যে। এই আধুনিক যুগের টাইম পিরিয়ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফোর্ট উইলিয়াম কলেজ 1800 থেকে যখন তৈরি হচ্ছে, তখন ফোর্ট উইলিয়াম কলেজ গদ্য ভাষার জায়গাটাকে তৈরি করছে। তাহলে যদি বাংলা ভাষার উৎপত্তির কথা বলা হয়, এই চার্টটাকে তোমরা যদি ক্লিয়ার করো, আগের যে চার্টের কথা বলছি, তাহলে আমার মনে হয় তোমাদের কোনো অসুবিধা হবে না। শুধু কতগুলো ইম্পর্টেন্ট জায়গা মনে রাখতে হবে, যে প্রাচীন ভারতীয় আর্য থেকে মধ্য ভারতীয় আর্য পর্যন্ত এটা হচ্ছে 1,500 বছরের ভাষার বিবর্তন। ইন্দো ইউরোপীয় থেকে প্রাচীন ভারতীয় আর্য পর্যন্ত 3,500 ভাষার বিবর্তন। এইটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? এতটুকু পর্যন্ত। তাহলে বাংলা ভাষার জন্ম আমরা দেখতে পাচ্ছি শুধু সংস্কৃত থেকে নয়, বাংলা ভাষার জন্ম পৃথিবীর যে আদি ভাষা রয়েছে, অর্থাৎ ইন্দো ইউরোপীয় বংশ, সেই ইন্দো ইউরোপীয় বংশ থেকে কেমন করে বিভিন্নভাবে বিবর্তনের মধ্য দিয়ে যে বাংলা ভাষা চলছে, সেই বাংলা ভাষাটা আমরা দেখতে পাচ্ছি। এই আধুনিক যুগ হচ্ছে, টাইম পিরিয়ড হচ্ছে আজ পর্যন্ত, এর কালসীমা। কালকে গিয়েও বলবো আজ পর্যন্ত, অর্থাৎ যা চলমান বাংলা আমরা দেখতে পাচ্ছি। তাহলে দেখো, বাংলা ভাষার এই উৎপত্তিটা জানলে কি হবে, শব্দ ভাণ্ডারের ক্ষেত্রে যে আলোচনা এর আগে করা হয়েছে, যে মৌলিক বা নিজস্ব শব্দ,
অর্থাৎ সংস্কৃত থেকে বাংলা যে ভাষা গ্রহণ করছে, এই যে বাংলা ভাষা, এই বাংলা ভাষাটা যখন আমরা দেখতে পাচ্ছি যে সংস্কৃত ভাষা, প্রাচীন ভারতীয় আর্যের ক্ষেত্রে যে ভাগগুলো বৈদিক, ছান্দস এবং সংস্কৃত, এই সংস্কৃত থেকে যে ভাষা গ্রহণ করছে সেটাকে মৌলিক বা নিজস্ব ভাষা আমরা বলছি। অর্থাৎ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যে জায়গা সেটাকে আমরা মৌলিক ভাষা বলছি। এবং আরেকটা 2 নম্বর হচ্ছে যে বলা হচ্ছে যে আগন্তুক শব্দ বা বিদেশি শব্দ, আগন্তুক শব্দ। আগন্তুক হচ্ছে যে এই প্রাচীন ভারতীয় আর্যরা যখন আমাদের দেশে প্রবেশ করেন, অর্থাৎ ইরানের পথ ধরে যখন এসেছিলেন, তখন আমাদের দেশে যারা থাকতেন, একেবারে জনশূন্য মানুষ তো ছিল না, তখন দ্রাবিড়, অস্ট্রিক, নিষাদ এই বংশরা উঠছিল। সেইখান থেকে যে ভাষাগুলোকে গ্রহণ করা হচ্ছে, কারা গ্রহণ করেছে? কখনো সংস্কৃত গ্রহণ করেছে, কারা গ্রহণ করেছে প্রাচীন ভারতীয় আর্যর ক্ষেত্রে? বিদেশি ভাষা থেকে গ্রহণ করেছে। এই যে গ্রিক শব্দ, দেখো ইন্দো ইউরোপীয় বংশের মধ্যে গ্রিক শব্দ, সেখানে আমি যে বলেছিলাম যে দ্রাকমে, এই যে দ্রাকমে, সেখান থেকে দ্রম্য, সেখান থেকে দম্য, সেখান থেকে দাম। অর্থাৎ দ্রাকমে এইটা গ্রিক শব্দ, দ্রম্য এটা সংস্কৃত শব্দ, দম্য এটা হচ্ছে প্রাকৃত শব্দ, দাম এটা হচ্ছে বাংলা শব্দ। তাহলে শব্দের বিবর্তনগুলো শব্দ ভাণ্ডারের মধ্য দিয়েও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি। যে বিদেশিরা আমাদের দেশে শাসন করেছে, সেই শাসনকালেও আমরা দেখতে পেয়েছি তাদের ভাষা কিন্তু গ্রহণ করা হয়েছে বিদেশির ক্ষেত্রে। দেশি শব্দের ক্ষেত্রে কি বলেছিলাম আমরা? যে দেশি শব্দের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি কিন্তু যে দ্রাবিড়, অস্ট্রিক থেকে যে ভাষাগুলো, ঝিঙে, উচ্ছে ইত্যাদিতে ভাষাগুলো, ইডলি, এই ভাষাগুলো কিন্তু গ্রহণ করা হয়েছে। এই মিলে শব্দ ভাণ্ডারে একটা পার্ট রয়েছে। তাহলে বাংলা ভাষার জন্ম ইতিহাস যদি না জানা যায়, তাহলে বাংলার শব্দ ভাণ্ডারের কোনো মূল্য থাকে না। এবং সত্যি কথা বলতে পরবর্তী ভাষা সাহিত্যের ইতিহাসের জায়গাগুলো অনেক বেশি ক্লিয়ার হয় না। তোমরা যদি চার্টটাকে তৈরি করো তাহলে খুব সহজে ধরতে পারবে, যে সহজে ধরতে পারবে মানে আমি এরকম ইন্দো ইরানীয়র কথা লিখব, ইন্দো ইরানীয় থেকে আমি প্রাচীন ভারতীয় আর্যতে সরাসরি চলে আসতে পারি। আমি যদি মনে করি যে সরাসরি না আসবো, তাহলে সেটাকে ভাগ করতে পারা যাবে। সেটা হচ্ছে পার্সিকের একটা পার্ট রাখবে, ইরানীয়দের একটা পার্ট রাখবে এবং প্রাচীন ভারতীয়র একটা উপপার্ট রাখবে। কারণ ইরানিদের যে দুটো ভাষা, দুটো ভাগে ভাগ হয়ে গেছিলো, একটা পারস্যের দিকে আর একটা ইরানের দিকে, এটা আমি বলেছি এর আগে। এবং ইরানিদের ধর্মগ্রন্থ জিন্দাবস্থা রচিত হয়েছে। এই যে উপভাগটি প্রাচীন ভারতীয় আর্য তারা ভারতবর্ষে প্রবেশ করেছিল প্রাচীন, এবং তাদের মুখের ভাষা ছিল কি প্রাচীন ভারতীয় আর্য, যাতে তারা ধর্মাচরণ, যজ্ঞ ইত্যাদি ইত্যাদি করতেন। সেই প্রাচীন ভারতীয় আর্যর পেট থেকে আমরা দেখতে পেয়েছিলাম কি বৈদিক বা ছান্দস রচনা, যেখানে বেদের পার্ট রয়েছে, ঋগ্বেদ সংহিতা বললে আরও ক্লিয়ার হয়, যেখানে সংস্কৃতের পার্ট রয়েছে। সেইখানেই কিন্তু 7ম বা 8ম শতাব্দী চলে আসছে। অর্থাৎ বক্তব্য হচ্ছে খুব পরিষ্কার যে শব্দ ভাণ্ডারের সাথে বাংলা ভাষার জন্ম ইতিহাসের কানেকশান না থাকলে দুটোর সাথে একসাথে জোর দেওয়া যায় না। তাহলে এই দুটো হলে খুব ক্লিয়ার হতে পারে। পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞানীরা, ভাষা বিজ্ঞানীদের কথা বলছি, তারা নতুন নতুন শব্দ সৃষ্টি করেছে। তাই নবগঠিতের ভাগ আমরা শব্দ ভাণ্ডারে দেখতে পেয়েছি। সেখানে অনিকেতের পার্ট এসছে, অতিরেকের পার্ট এসছে। অনিকেত মানে যার ঘর বাড়ি নেই, তারা মনে করেছেন অনুদিত শব্দ, অর্থাৎ ইউনিভার্সিটির এটা বাংলা করে নেওয়া যায়, বিশ্ববিদ্যালয় এইভাবে এসছেন। তারা মনে করেছেন লাইট হাউস, এটাকে করে নেওয়া যেতে পারে বাতিঘর। তারা মনে করেছেন যে কটেজ, এই কটেজটাকে আমরা কুটির শিল্প হিসাবে আইডেন্টিফাই করতে পারি। এটা হচ্ছে বাংলা মনীষীদের সৃষ্টি বা কৃতিত্বের অবদান। এইভাবে বাংলা শব্দ ভাণ্ডারও তৈরি হয়েছে। তাই আজকে যে বাংলা ভাষার উৎপত্তি বা জন্ম কথা বলা হলো বা বোঝানো হলো, এবং এর আগের দিন যে শব্দ ভাণ্ডারের কথা বোঝানো হয়েছিল, সেই ব্যাপারে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন, কোনো বোঝানোর ক্ষেত্রে অসুবিধা থাকে, তাহলে অবশ্যই তোমরা আমাকে মেল করবে। সে মেল নাম্বার তো দেওয়াই আছে। তাহলে নেক্সট দিন ক্লাসে আমি আবার শুরু করব।
আজকে এই পর্যন্ত, ভালো থেকো তোমরা।